দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জেল থেকে পালানো ৭০০ আসামি এখনো পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, যুদ্ধ শেষ হবে ৩ সপ্তাহের মধ্যে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ২,২০০-র বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে ৯ জঙ্গিসহ ৭ শতাধিক এখনও পলাতক। আইজি প্রিজন সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন আজ এই তথ্য জানিয়েছেন। বলেন, বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে দেশজুড়ে গণ আন্দোলনের সময় কারাগার থেকে অনেকে পালিয়ে যান। তাদের মধ্যে সাজাপ্রাপ্তরাও ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও অনেকে তাতে সাড়া দেননি। এর মধ্যে কয়েকজন জঙ্গিও রয়েছেন। মঙ্গলবার রাজধানীর কারা সদর দপ্তরে আইজি প্রিজন্সের সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে আসে। আপনারা জানেন যে প্রায় ২২০০-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো ৭০০-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন ৯ জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। যে আমাদের কিছু অস্ত্র লুট হয়েছিল, আপনারা জানেন আমাদের ২৮টা অস্ত্র এখনো উদ্ধারে বাকি আছে। তো এটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২৯টা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে। দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তির এ আয়োজনে কারাগারে বন্দী সহায়ক পরিবেশ নিশ্চিতে পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। 2টো কারাগার চালু হয়েছে, আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরও 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করব। তাহলে হয়তো বা কিছুটা বন্দির যে চাপ সেটা কমানো যাবে। এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন্স জানান, কারাগারে বর্তমানে কোনো রাজনৈতিক বন্দী নেই। কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে অর্গানাইজেশন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত 25 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার দুপুরে তাদের শপথ পাঠ করানো হয়। এর আগে সোমবার রাতে হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো নিয়োগ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। বাংলাদেশে এই প্রথম একসাথে 25 জন বিচারপতি শপথ গ্রহণ করলেন। জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দেয় আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন চিকিৎসক। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরাও অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয় জানতে চায়। জুলাই আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 9ম দিনে সাক্ষ্য দেওয়ার সময় এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ। তিনি ছাড়া ওই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম এবং মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতেই মঙ্গলবার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংলগ্ন গেট দিয়ে হাসপাতালে প্রবেশন করেন। সেই গেটের সামনে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে, অ্যাম্বুলেন্স চেক করেছে এবং যদি ছাত্র মনে হয় তাহলে তাদেরকে ঢুকতে দিতে চাননি। এরপরে তারা ভিতরে যে রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে
এবং এই কারণে রোগীরা ভীত হয়ে তাদের পরিচয় গোপন করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ আবেদনের আজকে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে। আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের 27 আগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। পরে অক্টোবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচাইতে বড় হাতিয়ার হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আজকে আমরা প্রাথমিকভাবে যেটা দেখিয়েছি সেটা হলো এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। আজকে আংশিক শুনানি হয়েছে, আগামীকালকে পরবর্তী অংশ শুনানি হবে। এবার ওয়ার্ল্ড ব্যাংকের নামে প্রতারণায় নেমেছে একটি চক্র। আটঘাট বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে চলছে এই প্রতারণা। সহজ সরল মানুষকে বিশ্ব ব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে এক একজনের কাছ থেকে ফি হিসেবে 20,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে চক্রটি, যা সম্প্রতি নজরে আসে দীপ্ত টিভির। প্রতারণার বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংক জানায় তাদের কাজ শুধু সরকারের সঙ্গে। ওয়ার্ল্ড ব্যাংক সাধারণভাবে নাম শুনলে মনে হবে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান বা পূর্ণাঙ্গ কোনো ব্যাংক। বিশেষ করে দেশের গ্রামীণ জনগোষ্ঠী বা অশিক্ষিত লোকজনের কাছে ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম সম্পর্কে খুব একটা ধারণা থাকার কথা নয়। কই ভাই, আমি তো ছবি পাঠাইছি, কই আপনার? আমি লোনই নিব, আপনি লোক পাঠান, আমি লোন নিব। প্রতারক চক্র বেছে নিয়েছে এই সহজ সরল মানুষকেই। ফেসবুকে ওয়ার্ল্ড ব্যাংকের নামে রীতিমতো পেজ খুলে ঋণ দেওয়ার প্রসেসিং ফির নামে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। এক্ষেত্রে প্রতারকরা ব্যবহার করছে বিকাশ, রকেট কিংবা নগদের মতো ডিজিটাল ওয়ালেটকে। প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত করে তুলতে শুরুতে ঋণ প্রত্যাশীদের নামে ভুয়া চেক ও বিমার কাগজপত্র পাঠানো হয় ফেসবুকের মেসেঞ্জারে। এমনকি বিশ্ব ব্যাংকের ঢাকার অফিসের ঠিকানাও ব্যবহার করছে প্রতারক চক্রটি। ঋণ নিতে ঢাকায় ওই ঠিকানা বরাবর এসে মানুষগুলো বুঝতে পারে তারা প্রতারণার শিকার। ফার্স্ট টাইম বলছে যে লোন নিতে হলে সঞ্চয় জমা দিতে হবে 12,500 টাকা, বিমা করা আছে কিনা। এখন বললাম যে বিমা করা নাই, পরে বলছে যে 9,100 টাকা বিমার খরচ দিতে হবে, তাহলে বিমা করে দিবে। সব মিলে 40,193 টাকা দিচ্ছে। অ্যাপ্লাই করার পরে একে একে আমার কাছ থেকে 5-7 বার মিলে প্রায় 45,000 টাকা নিচ্ছে। মেসেজ দিয়েছে যে আপনার 1 লাখ টাকা লোনের আবেদনটা কনফার্ম করা হয়েছে। গ্রাহক সেবা কার্ড আপনাকে দিয়ে ভিতরে নেবেন, তো আপনি এখানে এসে আমাকে রিসিভ করতে পারেন না। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি সাধারণত উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঋণ ও অনুদান প্রদান এবং বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। রাজধানীর আগারগাঁওয়ে এর ঢাকা অফিস। প্রতারণার বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস জানায় ফেসবুকে তাদের কোনো পেজই নেই। We have seen an increase in the fraudulent use. ভুয়া লোনের নামে প্রতারণা চলছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আপনাদের জানাতে চাই, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জনগণের লেনদেনের কোনো সম্পর্ক নেই। একটি অসাধু চক্র প্রতারণা করছে ভুয়া লোনের নামে। আমাদের কাজ একমাত্র সরকারের সাথে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও একই রকম প্রতারণার ঘটনা ঘটছে। সেজন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ভুয়া লোনের ফাঁদে পড়ে সর্বশান্ত এই মানুষগুলো আজ রাজধানীতে বিশ্বব্যাংক অফিসের সামনে দাঁড়িয়ে সাহায্যের বদলে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব তারা। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এসেছে বিশ্বব্যাংকের নামে ভুয়া লোনের প্রতারক চক্রটিকে আইনের আওতায় এনে সাধারণ মানুষদের সুরক্ষা দেওয়ার।
দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। দর্শক, সেখানে আছেন সহকর্মী জহিরুল মহসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসান, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জুথি, বুয়েট সহ রাজধানীর বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের পাশে যাতে প্রকৌশলী শব্দ ব্যবহার করতে না পারে এবং স্নাতক প্রকৌশলীরা যাতে শুধুমাত্র তারাই এই সুবিধাটা পায়, এই দাবি সহ সরকারি চাকরির নবম এবং 10ম গ্রেডে যে বৈষম্য রয়েছে তা দূর করার দাবিতেই কিন্তু আসলে তারা আজকে শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র স্নাতক প্রকৌশলী যারা রয়েছেন তাদেরকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে এবং সেটাই উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আসলে সেই চাকরিতে যাতে তারা নিয়োগ পেতে পারে, এমন একটা দাবি তারা আসলে আজকে এখানে তুলেছেন। এবং তারা বলছেন যে এই দাবিটা তারা দীর্ঘদিন ধরেই তুলে আসছে, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন হস্তক্ষেপের মাধ্যমে তাদের এই দাবি পূরণ হচ্ছে না বলেও কিন্তু স্নাতক প্রকৌশলী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা দাবি করছেন। এবং তারা আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচিতে রাজধানীর বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এখানে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছেন এবং তারা তাদের দাবি পূরণের বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু শাহবাগ অবরোধ তাদের চালিয়ে যাবে এবং কিছুক্ষণ পর আসলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি জানাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ততক্ষণ পর্যন্ত আসলে শাহবাগ অবরোধ থাকবে এবং আশেপাশে যান চলাচল কিন্তু এখানে বন্ধ রয়েছে। জ্যোতি, মহসান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের সময় 5 দিন বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। বিকাল 4:45টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, রাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হল থেকে একাডেমি ভবনে স্থানান্তর করা হবে এবং ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুন নির্বাচনের তারিখ পরে জানানো হবে। এদিকে রাকসু নির্বাচন 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশের নানা অসঙ্গতির কারণে অবৈধ ঘোষণা করা 20টি মনোনয়নপত্রের মধ্যে আপিল জমা পড়েছে 13টি। আগামীকাল এসব আপিলের শুনানি হবে এবং পরের দিন রায় ঘোষণা করা হবে। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 21 আগস্ট পর্যন্ত জাকসুর বিভিন্ন পদে সর্বমোট 276টি মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীরা। সেগুলো যাচাই বাছাই শেষে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন 20টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ভিপি পদে 20 জন, জিএস পদে 17 জন সহ মোট 256টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। আজ সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে 13 জন প্রার্থী আপিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী জাকসু নির্বাচন হবে 11 সেপ্টেম্বর। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন আগামী 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে। ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহান্সকে চালানো রুশ হামলায় গত এক সপ্তাহে অন্তত 4,378 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া এই সময়সীমায় রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর 6টি ট্যাঙ্ক, 55টি ফিল্ড আর্টিলারি বন্দুক, একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, 93টি গোলা বারুদের ডিপো এবং প্রায় 270টি যুদ্ধযান ধ্বংস করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহ জুড়ে লুহান্স্কের কুপিয়ান্স্ক ক্রেমেননায়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়। তার জেরেই ইউক্রেনীয় বাহিনীর এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিদেশি কেউ এই কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আদালত পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এটি সুরক্ষিত রেখেছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1989 সালে এই বিষয়ে রায় দিয়ে রেখেছে। শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জেল থেকে পালানো 700 আসামি এখনো পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, যুদ্ধ শেষ হবে 3 সপ্তাহের মধ্যে। এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।